শিক্ষার্থীগণ, এখানে এই ভিডিওতে অভাগীর স্বর্গ গল্পটি নিয়ে গল্পটিতে আমি শেষ পর্ব আজকে দিব। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আমরা পড়তেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর গল্প, অভাগীর স্বর্গ গল্পটি। তো গল্পটি চলো তাহলে ক্লাসটি আমরা শুরু করি। ক্লাস করতে করতে বোঝা যাবে গল্পটি কীরকম। তো এই কয়দিন তো আমরা ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে যে জমিদারের শোষণ নির্যাতন এগুলো তো আমরা বুঝতেই পেরেছি। তো এগুলো বাকিটা আমরা এখানে বুঝবো। তো চলো ক্লাসটা শুরু করি। অধীর কহিলেন, কালকে এখান থেকে রেখেছিলাম। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? তো এখানে মাকে পোড়ানোর জন্য গাছের দাম আনতে হবে, তাছাড়া গাছ দেয়া যাবে না। অর্থাৎ এখানে যেহেতু তার সাধ্য নাই, সে অধর বুঝে শুনেই বুঝতে পেরেছিল যে সে 5 টাকা দিতে পারবে না। আর তখনকার সময়ের যে সময় 5 টাকা চেয়েছিল, 5 টাকা দেওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো এখানে কাঙালির পক্ষে 5 টাকা দেওয়া সম্ভব হবে না, আর মাকে খড়ি দিয়ে পোড়ানোও সম্ভব হবে না। তো এটা জেনে শুনেই সে 5 টাকা চেয়েছিলেন। আচ্ছা, কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসির 1 টাকার বাধা দিতে গিয়েছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িয়া বলিল না। অর্থাৎ এখানে উত্তরীয় হচ্ছে চাদর কিনিবার জন্য যে বিন্দির পিসি ছিল, বিন্দির পিসিকে পিতলের যে কাশিটি ছিল, সে কাশিটি তার কাছে বাধা দিয়েছে। সেটা সে চোখে দেখিয়ে এসেছে। এজন্য কী হলো, যে ঘাড় নাড়িল যে দিতে পারবো না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিল, না তো, মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার গাছে তোর বাপ কুড়োল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছার। এখানে মানে মাকে, তোর যদি টাকা নাই তো মাকে কোথায়, নদীর চরে পুঁতে রাখবে যা। একটা মানে খুব রাগের সহিত তাকে পরামর্শ দিল। হ্যাঁ, অর্থাৎ যে গরিব হলে, ছোট জাতের হলে যে মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করার যে করতে নাই, সেটা সে ভালো করে বুঝিয়ে দিল টাকার অভাবে। টাকার অভাব, তো টাকা নেই, তো মাকে পোড়াতে হবে না, তুই কি করবি, নদীর চড়ায় পুঁতে ফেল। এই কথা সে বলল, এবং সঙ্গে বলল যে তোর বাপ কার গাছে কুড়াল ঠেকাতে গেছে, পাজি হতচ্ছাড়া, মানে গালিগালাজ করতেছে। কাঙালি বলিল, সে যে আমার উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ, পারে বেটাকে গালা ধাক্কা দিয়ে বার করে দে। পারে হচ্ছে একটা নাম। তো এখানে যেহেতু কাঙালি জানিয়ে দিল যে ওটা আমার মায়ের হাতের গাছ, সেহেতু সে আরও রেগে গেল। হ্যাঁ, রেগে গিয়ে বলল, পারে গলা ধাক্কা দিয়ে বের করে দে। পারে হচ্ছে একটা নাম। একজনকে সে এসে কি করলো, পারে আসিয়ে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। মানে জমিদারির কর্মচারী যারা থাকে তারাই উচ্চারণ করিতে পারে এই সমস্ত কথা, যে সমস্ত কথা আর ছোট জাতের কেউ, অর্থাৎ সাধারণ মানুষও উচ্চারণ করতে পারে না। এমন একটা গালি দিল তাকে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়া পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পারিল না। আচ্ছা, গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পারিল না, অর্থাৎ সে যে পড়ে গেল এবং কি অপরাধ হলো, ছেলেটাকে যে মারল, সেটা গোমস্তা হচ্ছে ওই যে বললাম খাজনা তোলা। তার নির্বিকার চিত্ত মানে মন, তার মনে কোনো দাগে পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিত না। যদি তার দয়া মায়া থাকতো তাহলে তো এই চাকরি জুটিত না। কহিলেন, পরেশ, দেখ তো হে, এই বেটার খাজনা বাকি পড়েছে কিনা, তাতে থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। এখন গাছ তো দিল না, উপরন্তু আরও কি বলল, পরেশকে করলো, অর্ডার দিল যে দেখো এর কোনো খাজনা বাকি আছে, যদি খাজনা থাকে তো একে ধরবে।
এবং ধরে কিনে তার বাড়িতে যা আছে নিয়ে আসবে, জাল টাল কিছু থাকতে পারে নিয়ে আসবে। মুখুজ্জের বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি। ওই যে গিন্নি মাঝে মারা গেলেন তার শ্রাদ্ধের দিনের একদিন মাত্র বাকি। সমারোহে আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়া হইতেছে। সমারোহে মানে খুব আড়ম্বরভাবে ধুমধাম করে আয়োজন চলছে গৃহিণীর, হ্যাঁ, উপযুক্ত করিয়া হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজের তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিল। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলে কহিল, ঠাকুরমশাই, আমার মা মরেছে। এখন বৃদ্ধ ঠাকুরমশাই আসলেন, কোন ওই যে যে কাঙালির যে মা মারা গেছেন তার যে স্বামী, উনি আসলেন এবং তিনি তত্ত্বাবধান করিয়ে ফিরতেছেন। এমন সময় কাঙালি কী করলেন, তার সম্মুখে গিয়া সে তার মা মরেছে এটা আবদার করলেন যে আমার মা মারা গেছে, তুই কে, কি চাস তুই? এবার ঠাকুরমশাই বললেন, আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে, তা দিগে তা দিগে না, তা এখানে মা যদি বলে গেছে তা তুই আগুন দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়েছিল। অর্থাৎ কাছারিতে যে ওই গাছটার কাটা নিয়ে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা ইতিমধ্যে কি হয়েছিল, শোর পড়ে গেছে, অর্থাৎ প্রচারিত হয়ে গেছে। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়, এই বলিয়ে সে ঘটনাটা প্রকাশ করিল। অর্থাৎ যেজন তাকে গাছের কথা বলিলেন সে ঘটনাটা মানে কাছারিতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা প্রকাশ করল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া বলিলেন, শোনো আবদার, আমারে কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, হ্যাঁ, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। মানে এই জমিদারের আবার কাঠের অভাব হয় নাকি, একটা বলতে হয় বলল। এখন এখানে বলতেছে যে খুব বিরক্ত হইলেন এবং অবাকও হয়ে গেলেন, গিয়ে বলতেছে যে আমারই তো কাঠের দরকার, কাল বাদে আমার পরশু কাঠের দরকার, আর তুই এখানে আসছিস কাঠ নিতে, যা, এখানে হবে না কিছু, হ্যাঁ, এই বলে প্রস্থান করিলেন। ভট্টাচার্য মশাই অদূরে বসিয়া ফর্দ করিতেছেন। আর একজন ছিলেন ভট্টাচার্য, ফর্দ মানে লিস্ট, হ্যাঁ, যেটাকে বাংলায় ফদ্দ বলা হয়। তো ফদ্দ কিসের, ওই ক্রিয়া বাড়ির যে শ্রাদ্ধে বাড়ির যে খরচ হবে তার ফদ্দ। তিনি বলিলেন, তোদের যেতে কে বা আবার পোড়ায় রে, যা মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। এই ভট্টাচার্য মশাই এই কথা বললেন যে তোদের যেতে মানে জাত, তোদের জাতের আবার কেউ পোড়ায় নাকি, হ্যাঁ, তাহলে কি এরা পোড়াবে না, মানে নুড়ে জেলে একটু আগুন দিয়ে মাটির চড়ায় পুঁতিয়ে রাখতে বলতেছে। এখন এখানে যদি ছোট জাত হয়, এটাই নির্দেশ করলো যে ছোট জাতের যে বিধি মতো পোড়াইতে হয়, এই বিধির কাজটা করা যাবে না, ছোট জাত বলে। এই বিধি মতো পোড়ানোটাও তাদের অধিকার থেকে বঞ্চিত তারা। তো এখানে আমরা এই যে কাঙালির যে মায়ের সেজ ইচ্ছাটুকুও সে পূরণ করতে পারতেছে না, কিসের জন্য, শুধুমাত্র খড়ির কারণে। মুখোপাধ্যায় মহাশয় বড় ছেলে ব্যস্তসম্মতভাবে এই পথে কোথায় যাইতেছিলেন, তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েদ হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে আর কোথাও চলিয়ে গেলেন। এখন ওই ছেলে, অর্থাৎ মুখোপাধ্যায় মশাইয়ের বড় ছেলে যে মারা গেছেন তার বড় ছেলে কী করলেন, ওই ভট্টাচার্য মশাইকে বললেন, দেখেছেন তো এখন সবাই বামুন কায়েদ হতে চায়, মানে আমাদের মতো সবাই হতে চায়, হ্যাঁ, যে কোনো জাতে আমাদের মতো হতে চায় বামুন কায়েদ, হ্যাঁ, তারা আবার মরা পোড়াতে চায়। মরা তো কেবল বড় জাত যারা আছে, ধনীরা যারা আছে তারাই পোড়াবে, এটা বুঝাইলো ভালো করে। তো এখানে কাঙালির মায়ের যে ইচ্ছে ছিল সেই ইচ্ছাটুকুও পূরণ করতে নিষেধ। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েক অভিজ্ঞতার সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। যে ঘটনাগুলো সে দেখতে পেল এবং বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখলো 2 ঘন্টার মধ্যে, এই ঘটনাগুলোর কারণে সে কী হলো, একদম বুড়ো মানুষের যেরকম অভিজ্ঞতা হয় ঠিক এরকম। কারণ কি, জন্মের পর থেকে বুড়োদের অনেক অভিজ্ঞতা হয়। সে যে এই পৃথিবীতে যে অভিজ্ঞতাগুলো এই 2 ঘন্টার মধ্যে অর্জন করলো, সেটা বুড়ো মানুষের মতো অভিজ্ঞতা হয়ে গেল। সে কী করলো, এবার নিঃশব্দে সে বুঝতে পারলো যে আর কিছু করা যাবে না, আমাকে আমার মায়ের কাছে যাইতে হবে। সে নিঃশব্দে মায়ের কাছে উপস্থিত হলো।
নদীর চরে গর্ত খুঁড়িয়ে অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়ে দিয়ে তাহার হাতে ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলিয়ে দিল। অর্থাৎ যেখানে শোয়ানো হলো সেখানে কি করলো, কাঙালি একটা খড়ের আঁটি নিয়ে গেল। খড়ের আঁটি দিয়ে কি করলো, যেহেতু তার খড়ি দেওয়ার অধিকারটুকুও পেল না, খড়ি দেওয়ার জন্য কেউ সাহায্যও এগিয়ে এলো না, তখন ওই খড়ের আঁটি ধরিয়ে মাকে মুখাগ্নি করলো, মুখে স্পর্শ করলো, মানে মুখে আগুন দিল এবং সেই আঁটিটা ফেলিয়ে দিল। তারপরে সকলে মিলিয়ে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়ে দিল। শেষ চিহ্ন মানে কাঙালির মায়ের দেহটু একদম মাটির সঙ্গে বিলুপ্ত করে দিল। তাহলে কাঙালির মাকে কোথায়, নদীর চরে পুঁতে রাখা হলো। হ্যাঁ, সকলে কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহার ওই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালির দুগ্ধ দৃষ্টির স্তব্ধ হইয়া চাহিয়া রইল। অর্থাৎ স্তব্ধ হইয়া চাহিয়া রইল কেন, যে যে ধোঁয়াটুকু যাইতেছে, ওই যে গিন্নিমাকে যখন চিতায় পোড়ানো হচ্ছিল, কাঙালির মা অভাগী কি করছিল, তখন বলতেছিল স্বর্গের রদ এসে মাকে নিয়ে গেল। এই জন্য কি ওই ধোঁয়াটুকুর দিকে, যেহেতু মা ধোঁয়া দেখে বলছিল সে কথা, এই জন্য কী করলো, কাঙালিও ওই ধোঁয়াটুকু দেখতে পেলো যে মাও রথে যায় নাকি। কারণ মার কথা বিশ্বাস করাই তার কী ছিল, কাজ ছিল। মার সঙ্গে সে জীবনটাই মার সঙ্গে অতিবাহিত করেছে বিধায় মাকেই বিশ্বাস করত। তো অপলক দৃষ্টিতে সে ওই ধোঁয়াটুকুর দিকে চাহিয়ে রইল। তো শিক্ষার্থীগণ, আমি গল্পটি আলোচনা করলাম। গল্পটি যে কঠিন কঠিন শব্দগুলো ছিল, এই শব্দগুলো আমি ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা রাখি তোমরা গল্পটি অবশ্যই বুঝতে পেরেছ এবং গল্পটি যেহেতু সহজ সরল ভাষায়, তারপরে কিছু কঠিন শব্দ ছিল আমি ভেঙে দিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখানে শব্দের অর্থ আছে কয়েকটি, আর পাঠ পরিচিতিটা আছে। তো পাঠ পরিচিতিটা একটু, গল্প বুঝতে পারলে, আগেও বলেছিলাম যে গল্প বুঝতে পারলে পাঠ পরিচিতি পড়তে হয় না, তারপরে একটু পড়ি। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সামগ্রী গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীস্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। তাহলে সাহিত্য সমগ্র থেকে, শরৎ সাহিত্য সমগ্র থেকে এই অভাগীস্বর্গ গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, অর্থাৎ দুলে ঘরের ছেলে ছিল কাঙালি, তার মা অভাগী, প্রতিবেশী উঁচু জাতের বাড়ি গৃহকর্ত্রী মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প। মৃতের সব যাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যুর মুহূর্ত স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোয়া মুখুজ্জের বাড়ি গিন্নির স্বর্গে গমন করেছেন। দুঃখিনী অভাগী ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। অর্থাৎ অভাগী ভেবেছিল ওই গিন্নিমা যেভাবে গেছে স্বর্গে, হয়তো সেও মারা যাওয়ার পরে সেভাবেই স্বর্গে যাবে। কিভাবে? এই যে চন্দন, সিঁদুর, আলতা নিয়ে যাবে, ঘৃত, মধু, ধূপ, ধুনা দিয়ে তাকে পোড়ানো হবে, সেই পোড়ানোর যে ধোঁয়াগুলো যাবে উপরে, সেই উপরে ধোঁয়ার সঙ্গে সঙ্গে কী আসবে, রদ আসবে, তাকে নিয়ে যাবে। এগুলো সে স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে সে মৃত্যুর শেষে পুত্রের মুখাগ্নি করলে স্বর্গে যাবে। আর যে রীতিটা ছিল যে স্বামীর পায়ের ধুলো এবং ছেলের হাতের যে মুখাগ্নি হবে সেটা নিয়ে সে স্বর্গে যাবে। কিন্তু সবে হলো, ছেলের হাতের মুখাগ্নিও হলো, স্বামীর ধুলিও হলো, কিন্তু তার আর কী হলো না, তাকে যে স্বর্গ থেকে যে রথ আসবে এই ধোঁয়ার সঙ্গে নিয়ে যাবে, সেটা আর হলো না। কী কারণে আমরা এখানে গল্পে পড়েছি, সেটা অবশ্যই অর্থের কারণে এবং সমাজের যে দুর্দান্ত দাপট, জমিদারি প্রথা এবং জাতিভেদ, প্রথাভেদ, এগুলোর কারণে তার হলো না। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। অভাগীস্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমানবিক জাতিভেদের প্রথা এবং জমিদারি ব্যবস্থা, শোষণ, নির্যাতনের ছবি এঁকেছেন। এই গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয়। তো এটা সত্যি যে যেহেতু
আমরা পাশেও দেখি যে যাদের ঘরে অর্থ সম্পদ থাকে এবং যাদের ঘরে থাকে না তাদের মধ্যে ব্যবধানটা ব্যাপক ব্যবধান আমরা লক্ষ্য করি। তো আমরা যেন এই গল্পটা পড়ার পরে এরকম ব্যবধান যেন আমরা নিজে থেকে না করি এবং যতদূর পারি যারা গরিব দুঃখী আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। তো শিক্ষার্থীগণ, আমি পর্বগুলো আজকে এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে এবং ভিডিওগুলো কিন্তু যথাক্রমে দেখবে, একটার পর একটা, কিন্তু হঠাৎ করে এক দেখলে 1 থেকে 5 দেখলে তাহলে গল্পটি বুঝতে পারা যাবে না। গল্পটি বুঝতে গেলে অবশ্যই গল্পগুলো যথাক্রমে দেখতে হবে। 1, 2, 3, 4 এভাবে দেখে নিও গল্পগুলো, ভিডিওগুলো। গল্প তো দিলামই, তোমরা অবশ্যই ভিডিওগুলো এভাবে দেখে নেবে।